আমি ভেবেছিলাম তুমি এত সহজে আমার পিছু ছাড়বে না। অভিনব তার কথার কোনো উত্তর দিল না। সে শুধু কামিনীর সঙ্গে হেসে উঠল। এই সময় কামিনী তার কাছে এসে বলল, কিন্তু এখনও একটা বিষয় আমার বোঝা যাচ্ছে না। তুমি সেদিন হোটেলে ৫ লক্ষ টাকার বিল কিভাবে পরিশোধ করলে? তোমার চেহারা দেখে তো মনে হয় না যে তোমার জীবনে কখনো এত টাকা ছিল। এই বিষয়ে আমাকে কাউকে কোনো ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তোমাকে তো একদমই না, অভিনব বলল। কামিনী তার উত্তর শুনে একটু পিছিয়ে গেল এবং বলল, একদম ঠিক, আমি তো বলছিই না যে তুমি আমাকে ব্যাখ্যা দাও, কারণ আমি তো এর উত্তর আগেই জানি। অনন্যা সিং। তুমি চাও না যে লোকেরা জানুক তোমার বিয়ে অনন্যার সঙ্গে হয়েছে। সেই তো তোমাকে খাওয়াচ্ছে, পড়াচ্ছে, তোমার খরচ চালাচ্ছে। এমনকি হোটেলের বিলটাও তুমি তার টাকায় দিয়েছ। কামিনীর এই কথা শুনে অভিনব নিজের হাসি আটকাতে পারল না। সে বলল, সত্যি? তোমার সত্যিই এমন মনে হয়? অভিনব হেসেই চলল। ওকে হাসতে দেখে কামিনীও হাসল এবং বলল, পেছনে দেখো, ও তোমার জন্য অপেক্ষা করছে। আমি আমার জীবনে প্রথমবার দেখছি কোনো মালিক তার চাকরের জন্য অপেক্ষা করছে। মালিককে বেশি অপেক্ষা করানো একটা অসভ্যতার মতো। তাই যাও, না হলে ওই কোম্পানি থেকেও বের করে দেওয়া হবে। এতটা বলে কামিনী আবার ভেতরে চলে যেতে লাগল। শুধু কামিনীর মনেই নয়, সবার মনেই এই ভুল ধারণা ছিল যে অভিনবের সব খরচ অনন্যা বহন করে। কিন্তু অভিনব নিজের সত্যিটা জানত। তাই সে কামিনীর কথাগুলোকে গুরুত্ব না দিয়ে হাসতে হাসতে অনন্যার দিকে এগিয়ে গেল। হ্যালো, অভিনব অনন্যাকে বলল। অনন্যা তাকে 1 সেকেন্ডের জন্য দেখল, তারপর গাড়ির চাবিটা তার দিকে ছুঁড়ে দিল। অভিনব সেটার দিকে তাকালো, তারপর চাবির দিকে, তারপর আবার অনন্যার দিকে তাকিয়ে বলল, এটা কেন? প্লিজ দয়া করে এই আশা একদম করো না যে আমি গাড়ি চালিয়ে তোমাকে বাড়ি নিয়ে যাব। এই কাজটা স্বামী করলে বেশি ঠিক হয়। তাছাড়া স্বামীরা এই কাজ করতে খুব গর্ব অনুভব করে। যে স্বামী এটা করে না, সে স্বামী হওয়ার যোগ্যই নয়। তাই বলো, তুমি গাড়ি চালাবে না আমি একাই বাড়ি চলে যাব? অনন্যার রাগ এখনও কমেনি। সকালে পরে অভিনব ভেবেছিল সে শান্ত হয়ে গেছে, কিন্তু সে এখনও গরম তাওয়ার মতো জ্বলছিল। অভিনব কিছু বলার আগেই অনন্যা প্যাসেঞ্জার সিটে গিয়ে বসে পড়ল। অভিনব গভীর শ্বাস নিয়ে নিজেও ড্রাইভারের সিটে গিয়ে বসল। তার ভালো করেই জানা ছিল যে অনন্যার সামনে লোকজন অভিনব সম্পর্কে কথা বলছে। তারা জানত না যে অনন্যা অভিনবের স্ত্রী। এমন অবস্থায় সে গাড়িতে বসতেই অনন্যা তাকে জিজ্ঞেস করল, এইবার তুমি কি করেছিলে আকরম স্যারের সঙ্গে, যে উনি তোমাকে চাকরি থেকে বের করে দিলেন? অভিনব বুঝতে পারছিল যে অনন্যা ভেতর থেকে রাগে জ্বলছে। অভিনব উত্তর দেওয়ার আগেই অনন্যা নিজেই বলল, তোমার কি মনে হয়েছিল উনি সবসময় তোমার পক্ষ নেবেন? তুমি ভুলের পর ভুল করে যাবে আর উনি তোমাকে ক্ষমা করে যাবেন? ভুলে যেও না, তুমি ওনার বন্ধুর ছেলে না, ওনার ড্রাইভারের ছেলে। অনন্যার মুখ থেকে এটা শুনে অভিনব তার দিকে তাকিয়ে রইল। অনন্যা আবার তাকে সামনে তাকাতে ইশারা করল। অভিনব সামনে তাকাতেই অনন্যা বলল, সত্যি বলতে তোমার জন্য আমার লজ্জা হচ্ছে, কারণ তুমি তো নিজের লজ্জা বিক্রি করে দিয়েছ। কেউ এতটা অসচেতন হতে পারে যে একে প্রাইভেট লিমিটেডের চাকরি ছেড়ে দেয়? তুমি আকরম স্যারকে এতটা অবহেলা কিভাবে করতে পারলে? এবার অভিনব আর শুনতে পারছিল না। সে গভীর শ্বাস নিয়ে বলল, একজন স্বামী হিসেবে তোমার সম্মান বাঁচানোর জন্য আমি যা পারতাম সেটাই করেছি, আর তুমি উল্টো আমাকেই শুনিয়ে যাচ্ছ? সিরিয়াসলি? শুনতে না পারলে কি তোমাকে বাহবা দেব? এখানে কি মজা চলছে? যদি তোমার মনে হয় তুমি যা খুশি করবে আর আমি চুপচাপ সহ্য করে যাব, তাহলে তুমি ভুল। মনে রেখো, আমার কাছে এখনও অনেক ছেলে আছে যারা লাইনে দাঁড়িয়ে আছে, যারা তোমার থেকে অনেক বেশি সক্ষম। যদি আমি কোনোভাবে সময়টা ফিরিয়ে নিতে পারতাম, তাহলে সেই রাতে আমি ওই হোটেলে যেতামই না, আর গেলেও সিঙ্গেল বেডের রুম বুক করতাম। আমি ডাবল বেড ঘৃণা করি, শুধু তোমার জন্য। তুমি আমার জীবন নষ্ট করে দিয়েছ। এটা শুনে অভিনব আবার অনন্যার দিকে তাকিয়ে বলল, আমার জীবনও নষ্ট হয়েছে। আচ্ছা, কিভাবে তোমার জীবন নষ্ট হয়েছে বলো তো?
তুমি একটা ছোট ঘর থেকে বেরিয়ে এত বড় বাংলোতে থাকতে শুরু করেছ। ব্রেকফাস্টে চা বিস্কুটের বদলে চিজ টোস্ট খাচ্ছ আর বলছো তোমার জীবন নষ্ট হয়ে গেছে। মাঝে মাঝে তো আমার মনে হয় তুমি এসব শুধু পাওয়ার জন্যই এসব করেছ। প্রথমত আমি জানতামই না আমি কি করেছি, আর যা কিছু হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। I was drunk. এটা শুনে অনন্যা অভিনবের দিকে তাকিয়ে রইল। তার চোখে আবার সেই রাগ ফিরে এলো, যা একটু আগে শান্ত ছিল। অভিনব আরও কিছু বলার আগেই সে চিৎকার করে বলল, সামনে দেখো। অভিনব সামনে তাকিয়ে দেখল একটি গাড়ি তাদের দিকেই এগিয়ে আসছে। অভিনব ব্রেক চাপার আগেই সামনে থাকা গাড়িটা থেমে গেল। সেই গাড়ির দরজা খুলল এবং সেখান থেকে এক যুবক বেরিয়ে এলো। এই যুবক আর কেউ নয়, চিরাগ। তার মুখে এক সুন্দর হাসি ছিল। সেই হাসি নিয়ে সে অনন্যা আর অভিনবের দিকে এগিয়ে আসছিল। অভিনব বুঝতে পারছিল না চিরাগ কেন এভাবে তাদের রাস্তার মাঝে থামিয়েছে। এখন সামনে কি হতে চলেছে। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।